আজকে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী বা লাইন স্পেক্ট্রা সম্পর্কে আলোচনা করব। একটা তড়িৎমক্ষম নল নিয়েছি, যার মধ্যে অ্যানোড আর হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার লাগানো আছে। পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড আর নেগেটিভ প্রান্ত যেটা সেটাকে ক্যাথোড বলা হয়। এবারে আমরা এই যে গ্যাস জার, সেই জারতে আমরা হাইড্রোজেন গ্যাসকে দ্বারা পূর্ণ করলাম। আর কি করলাম, যে স্বল্প চাপে হাই ভোল্টেজ অবস্থাতে যদি আমরা তড়িৎমক্ষম ঘটাই, তাহলে আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন পরমাণুগুলো উদ্দীপ্ত হয়ে শক্তি বিকিরণ করতে থাকবে। আর এই নির্গত বিকিরণগুলোই বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা প্রিজমে ফেলি, সেই ক্ষেত্রে আমরা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাই। অর্থাৎ এখানে রেখা বর্ণালী বলতে দেখো, এই যে প্রিজমের মধ্য দিয়ে যখন আলোটা আমরা পাঠাচ্ছি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলোই কী হচ্ছে, অন্ধকার অঞ্চল দ্বারা পৃথক হয়ে থাকবে। দেখো, দুটো যে আলোক যে রেখা, তার মধ্যে অন্ধকার অঞ্চল থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অন্ধকার অঞ্চল দ্বারা ওই রেখা বা রেখাগুলো, বর্ণালীর যে রেখাগুলো, সেগুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করেছে। তো এই অবস্থাকে আমরা কি বলবো, রেখা বর্ণালী। আবার আমরা দেখেছি, দেখো, যে প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলোকে পাঠাই আমরা, সেই ক্ষেত্রে কি হয়, নিরবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হয় বা অবিচ্ছিন্ন বর্ণালী, যেখানে ভিপজিওর সৃষ্টি হয়, তাই তো। ভিপজিওর আমরা যে দেখেছি, ভিপজিওরের দেখো প্রত্যেকটা যে 7টা রং, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা যে রং, এরা পরস্পর কিন্তু একে অপরের সঙ্গে কিছুটা কি হয়, আপতিত, একটা অপরের সঙ্গে কি হয়, মিক্সিং হয়ে কিছুটা অবস্থান করবে। ঠিক আছে। সম্পূর্ণ যদি আমরা ভিপজিওর বা যেটাকে আমরা বলি রামধনুতে কিন্তু সম্পূর্ণ 7টা রঙকে আমরা আলাদা করে পৃথক করে দেখতে পাই না। একই সাথে অবস্থান করবে, কিন্তু তারা অল্প অল্প যে যার কালার বজায় রাখে। ঠিক আছে। এদের মধ্যবর্তী স্থানে কোনো রকমের অন্ধকার বিন্দু থাকে না বা অন্ধকার স্থান থাকে না। কিন্তু রেখা বর্ণালীর ক্ষেত্রে অন্ধকার স্থানের দ্বারা পৃথকীকৃত থাকবে প্রত্যেকটা আলোক যে রশ্মি। ঠিক আছে। যেমন দেখো, যদি বেগুনি হয়, এই যে আমরা যেটা ডার্ক লাইন কালো অঞ্চল করেছি, সেইগুলো কিন্তু এক একটা রেখা, আর যেটা এই রকম ফাঁকা অবস্থায় আছে, সেগুলো কিন্তু অন্ধকার অঞ্চল। ঠিক আছে। এটা তোমরা বইয়ের পেজে দেখলে আরও ভালো বুঝতে পারবে, ছবিটা ভালো দেওয়া আছে। বেগুনি, নীল, নীলাভ, সবুজ, লাল, যে হাইড্রোজেনের যে আমরা বর্ণালীগুলো দেখছি, এই তড়িৎমক্ষম নলের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎমক্ষম ঘটাই, তাহলে হাইড্রোজেনের যে রেখা বর্ণালীগুলো পাবো, তার চিত্রটা দেখতে খানিকটা এই রকম, বেগুনি, নীল, নীলাভ, সবুজ, তারপরে লাল। এইগুলো পরস্পর কি হয়, আলাদা থাকবে অন্ধকার অঞ্চল দ্বারা। বিজ্ঞানী বামার হাইড্রোজেনের যে রেখা বর্ণালীগুলো, এই যে বেগুনি, নীল, নীলাভ, সবুজ, লাল, এই যে বেগুনি বর্ণগুলো পেয়েছিল, সেই বর্ণগুলোর নাম কিন্তু বিজ্ঞানী বামার দিয়েছিলেন। প্রথমত যে বেগুনি যে কালারটা দিয়েছিল, যে বর্ণালীটি, তাকে আমরা কি ধরেছিলাম, ডেল্টা, এটা বামার দিয়ে গিয়েছিলেন। তারপরে হচ্ছে নীলটাকে আমরা ধরবো গামা, এইচ গামা। তারপর নীলাভ সবুজটাকে এইচ বিটা, আর লালটাকে আমরা এইচ আলফা ধরবো। এটা বামারের কর্তৃক নির্ধারিত নাম। যেটা লাল রশ্মি, সেই রশ্মিটাকে আমরা নাম দেব এইচ আলফা, আর নীলাভ সবুজ রশ্মি যেটার নাম দেব এইচ বিটা, আর নীল যেটা, তার নাম দেব এইচ গামা, আর হচ্ছে বেগুনি যেটা এইচ ডেল্টা। ঠিক আছে। আর এই সমস্ত রশ্মিগুলো টোটালটাই হচ্ছে 3500 অ্যামস্ট্রম থেকে একদম 7000 অ্যামস্ট্রম পর্যন্ত এই দূরত্বের মধ্যে, মানে তরঙ্গ দৈর্ঘ্য যে 3500 থেকে 700-এর মধ্যে অবস্থিত এই রকম দৃষ্টিগোচর বা ভিজুয়ালাইজ যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু এই রেখাগুলো দেখা যায়, যাতে দৃষ্টিগোচর আমাদের হয়। দেখো, যে সমস্ত আলোকরশ্মিগুলো আমাদের দৃষ্টিগোচর হয়, সে সবকটাই কিন্তু ভিজিবল রিজিয়নে পড়ে। তাহলে এই টোটাল রিজিয়নটাই হচ্ছে ভিজিবল রিজিয়ন। ক্লিয়ার? এবারে বামার দেখেন যে প্রত্যেকটা যে রেখাগুলো পেয়েছি, তার তরঙ্গদৈর্ঘ্যের সংখ্যাকে একটি সরল সমীকরণ দ্বারা তিনি প্রকাশ করেন। সেই সরল সমীকরণটা কি, যে প্রত্যেকটা রেখার ক্ষেত্রে আলাদা আলাদা রেখা তো হবে, তাই তো।
আমরা আরও বিস্তারিত জানবো, দেখো কতগুলো শ্রেণী আছে সেটা জানবো। তার আগে আমরা জেনে নিই যে প্রত্যেকটা রেখার জন্য যে তরঙ্গ সংখ্যার যে একটা সমীকরণ, আমরা মিউ বারটাকে কি বলতাম, তরঙ্গ সংখ্যা। সেই তরঙ্গ সংখ্যার যে সমীকরণ, সেই সমীকরণটাতে আমাদের সাধারণ সমীকরণ দেয় যে মিউ বার ইকুয়ালস টু আর, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট 1/2² মাইনাস 1/n²। এখানে দেখো এনের মানটা কিন্তু 3, 4, 5, 6। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথে অবস্থিত থাকাকালীন সেই অবস্থাতে বা 2 নম্বর কক্ষপথে প্রথমে নিউক্লিয়াস, তারপর 1 নম্বর n=1, তারপর হচ্ছে n=2, এই 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা বিভিন্ন কক্ষপথ থেকে 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে, 5 থেকেও আসতে পারে, 6 থেকেও আসতে পারে, এই রকম মানে উচ্চ শক্তি স্তর থেকে নিচের দিকে ক্রমশ আসবে ইলেকট্রনগুলো, ঠিক আছে। তো আরকে আমরা রিডবার কনস্ট্যান্ট বলবো, যার মানটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পড়ে রাখতে হবে। রিডবার কনস্ট্যান্টের মান হচ্ছে 1.09678 × 10⁵ সেন্টিমিটার ইনভার্স। আর যেটা আমরা মিটার ইনভার্সে যদি করি তাহলে সেটা হয়ে যাবে যে 1.09678 × 10⁷ মিটার ইনভার্স। এবারে দেখো এই সমস্ত যে বামার তিনি দিয়েছিলেন বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের বা কম্পাঙ্ক সংখ্যা বিশিষ্ট রশ্মিগুলোর ক্ষেত্রে দিয়েছিলেন। তো পরবর্তীকালে আরও অনেক বিজ্ঞানী বিভিন্ন রকম সারণীগুলো দিয়েছিলেন, ঠিক আছে। সেই সারণীগুলো পরপর আমরা জানব। এখানে প্রধানত 7টি শ্রেণী আছে: লিমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, আর সর্বশেষ হচ্ছে হামফ্রে সিরিজ। এই প্রত্যেকটা সিরিজ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। কেমনভাবে জানতে হবে জিনিসগুলো একটু মনে রাখার বিষয়। দেখো লিমেন সিরিজের ক্ষেত্রে যে গামা মিউ বার সমান হবে আর একই রকম বামার যে সিরিজ ছিল সেই বামার সিরিজের মতোই। বামার সিরিজটা কী ছিল? বামার সিরিজটা আমরা লিখে নিই আর ইন্টু 1/2² মাইনাস 1/n², ঠিক আছে। এখানে এনের মানটা দেখো 2 নম্বর কক্ষপথে আসবে বিভিন্ন কক্ষপথ থেকে, 2-এর বেশি কক্ষপথ থেকে, অর্থাৎ 3, 4, 5, 6 এই সমস্ত কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যখন 2 নম্বরে আসবে তখন যে রশ্মি বিকিরণ করবে সেই রশ্মির জন্যই যে বর্ণালী দেখাবে সেটাই বামার সিরিজ হচ্ছে। লিমেন সিরিজ কী করেছিলেন? তিনি 1 নম্বর কক্ষপথে আসবে এই রকম কিছু সিরিজ দিয়েছিলেন। যেমন তার ক্ষেত্রে সর্বনিম্ন যে শক্তির স্তরটা ছিল একতে আসবে ইলেকট্রনগুলো কোথা থেকে? একের বাইরে থাকে, যেমন 2, 3, 4, 5, সেটাকে আমরা n ধরে নিয়েছি। তাহলে এখানে n সমান কী হবে? 2, 3, 4, 5, 6 এরকম করে যাবে। জিনিসটা বোঝা যাচ্ছে? এবার পার্সন সিরিজের ক্ষেত্রে দেখো মিউ বার সমান কী হয়ে যাবে? ঠিক একই রকম 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আসবে 3-এর বেশি কক্ষপথ থেকে। এখানে n সমান হয়ে যাবে 4, 5, 6 ডট আরও হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে দেখো সর্বনিম্ন যে শক্তি স্তর সেটা হবে 4, আর উচ্চ শক্তি স্তরগুলো বলতে যেমন হচ্ছে তোমার n সমান 5, 6, ঠিক আছে। আর ফুন্ড সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার মিউ আর সমান আর ইন্টু 1/5² মাইনাস n²। এখানে n সমান হয়ে যাবে 6, 7 এইগুলো। ঠিক একই রকম হামফ্রে সিরিজের ক্ষেত্রে মিউ বার সমান হয়ে যাবে আর। এখানে সর্বনিম্ন শক্তি স্তর কোথায় আসবে? 6 নম্বরে আসবে, 6 নম্বর কক্ষপথে। কেমন? এখানে আমরা n সমান বলবো 7, 8 আরও বেশি, ঠিক আছে। তাহলে আরও একবার আমরা জিনিসটাকে জেনে নিই। দেখো লিমেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 1, সেখানে সমস্ত ইলেকট্রনগুলো আসতে পারে কোথা থেকে? এক হচ্ছে 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে, 5 থেকে আরও বেশি থেকে, অর্থাৎ 1-এর বেশি কক্ষপথ থেকে 1-এর ওপরে থাকা যে সমস্ত কক্ষপথ সেই সমস্ত কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো আসবে। বামার সিরিজের ক্ষেত্রে কী হবে? বামার সিরিজের ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে আসবে 2-এর উপরে অবস্থিত যে কক্ষপথ, যেমন 3, 4, 5, 6 এইগুলো থেকে। আর প্যাশন সিরিজের ক্ষেত্রে হচ্ছে
সর্ব যে নিম্ন শক্তি স্তর যেটা প্যাশন সিরিজের ক্ষেত্রে হবে সেটা 3 নম্বর। তো 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আসবে কোথা থেকে? 4 থেকে আসবে, 5 থেকে আসবে, 6 থেকে, 7 থেকে, 8 থেকে, এরকম করে। ঠিক আছে, এবারে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে দেখো সর্বনিম্ন শক্তি স্তর যেটা ধরা হয়েছে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 নম্বর, 4। ঠিক আছে, 4 নম্বর কক্ষপথ। তো 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো কোথা থেকে আসবে? 5 থেকে, 6 থেকে, 7 থেকে, 8 থেকে, এরকম করে। ফুড সিরিজের ক্ষেত্রে দেখো সর্বনিম্ন শক্তি স্তর নির্ধারিত করা আছে তা হচ্ছে 5। তো 5 নম্বর কক্ষপথে আসবে কোথা থেকে ইলেকট্রনগুলো আসবে? 6 থেকে আসবে, 7 থেকে আসবে, 8 থেকে আসবে, এইভাবে। এবার হামফ্রে সিরিজের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর যেটা সেটা হচ্ছে 6 নম্বর কক্ষপথ। সেই 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আসবে কোথা থেকে? 7 থেকে, 8 থেকে, 9 থেকে, এইভাবে। তো জিনিসটা সব কটা দেখে আমাদের কি মনে হলো যে লিমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রেই তো যত আমরা নিচের দিকে যাব, যেমন লিমেনের ক্ষেত্রে 1 নম্বর কক্ষপথ, বামারের ক্ষেত্রে 2 নম্বর, প্যাশনের ক্ষেত্রে 3 নম্বর, ফুন্ডের ব্র্যাকেটের ক্ষেত্রে হচ্ছে 4 নম্বর, ফুন্ডের ক্ষেত্রে 5 নম্বর, হামফ্রের ক্ষেত্রে 6 নম্বর। অর্থাৎ যত আমরা নিচের দিকে যাব তত কক্ষপথের যে সর্বনিম্ন যে কক্ষপথ যে সিরিজের ক্ষেত্রে বলবো সেই সিরিজটা ততটা উপরে থাকবে। আমরা এটা মনে রাখার একটা কৌশল আমরা নিজের থেকে করেছি, এটা নিজেদের ব্যাপার, হ্যাঁ, এটা কোনো বইয়ে লেখা নেই, জাস্ট মনে রাখার জন্য। যেমন লো বিপি, আমার ব্লাড প্রেশারটা কম, তাই তো, এটাই বলেছি তো, লো বিপি, তারপরে বলার পর না লো বিপি না হাই প্রেশার, লো বিপি না বিপি হাই। আমি বলে দিলাম যে লো বিপি, আমার বিপি কম, তারপরে আমি সেটা সংশোধন করছি না বিপি হাই। তো এইভাবে মনে রাখবে, লো বলতে এল লিমেন সিরিজ, বি বলতে বামার সিরিজ, পি বলতে প্যাশন সিরিজ। তাহলে লো বিপি লিমেন, বামার, প্যাশন। বিপি বলতে ব্র্যাকেট, ফুন্ড, হাই বলতে তোমার হামফ্রে সিরিজ। ঠিক আছে, তাহলে লো বিপি না বিপি হাই। তাহলে আমরা প্রত্যেকটার প্রথম অক্ষরকে নিয়ে আমরা একটা মনে রাখার কৌশল দেখলাম, কেমন? দেখো এই যে 7টে আমরা সিরিজ দেখলাম, এই 7টা সিরিজ কোন কোন অঞ্চলে অর্থাৎ যে স্পেকট্রোকেমিক্যাল যে সিরিজ সেই সিরিজের মধ্যে কোথায় অবস্থান করবে বর্ণালীটি? দেখো লিমেন সিরিজ আলট্রা ভায়োলেটে অবস্থান করবে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাবো না। আর বামার সিরিজ যেটা ভিজিবল রিজনে অবস্থান করবে। তাহলে লিমেন সিরিজ আলট্রা ভায়োলেট আর বামারটা কেবলমাত্র ভিজিবল রিজিয়ন, বাকি সমস্ত যে আছে ইনফ্রারেড। ঠিক আছে, তো প্যাশনও হবে ইনফ্রারেড, ব্র্যাকেটও হবে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, বেশি ইনফ্রারেড হবে, এই জন্য ফার ইনফ্রারেড বলা হয়েছে। তারপর ফুন্ডও হবে ফার ইনফ্রারেড। তো আমরা এক কথায় বলতে পারি কেবলমাত্র বামার সিরিজটাই ভিজিবল রিজিয়নে হবে, আর লিমেন সিরিজ আলট্রাভায়োলেট রিজিয়ন, আর বাকি সব প্যাশন হচ্ছে ইনফ্রারেড রিজিয়নে, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে এই 3টে হচ্ছে ফার ইনফ্রারেড রিজিয়নে হবে। তো এই সমস্ত সিরিজের মধ্যে কোন সিরিজটাকে আমরা দৃষ্টিগোচর করব? একমাত্র বামার সিরিজটা আমাদের দৃষ্টিগোচর। তাই আমরা বামার সিরিজ সম্পর্কেই পরবর্তীকালে অনেক ম্যাথ আমাদের আছে তা আমরা করব। এবারে দেখো সমস্ত সিরিজগুলো দেখার পর আমরা একটা কনক্লুশনে এলাম যে তরঙ্গ সংখ্যা অর্থাৎ মিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 বলতে সর্বনিম্ন শক্তি স্তর, সর্বনিম্ন শক্তি স্তর, আর এখানে n2 বলতে মানে যেখান থেকে ইলেকট্রনগুলো আসবে ওই সর্বনিম্ন শক্তি স্তরে, সেটা বিভিন্ন হতে পারে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, আমরা অ্যাপ্লিকেশনটা করলে আরও ভালো বুঝতে পারবো। যদি n1কে যদি আমরা 1 ধরি, সেই ক্ষেত্রে n2 কী হতে পারে? দেখো, 1 যখন সর্বনিম্ন শক্তি স্তর ধরছি তখন কিন্তু n2কে আমরা 1 ধরতে পারবো না, 1 বাদে ধরবো, 2, 3, 4, 5 এইরকম করে বাকি উপরের যে শক্তি স্তরগুলো আছে সেগুলোকে ধরতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি আসবে? মিউ বার ইকুয়ালস টু আর 1/1 স্কোয়ার
বাই এখানে n2 এর স্কোয়ারই রাখছি। যদি 2 রাখি 2 হবে, 3 হলে 3 হবে, 4 হলে 4 হবে n2 এর মানটা। কিন্তু এই যে সিরিজ পেলাম, এই সিরিজটা তখন কী হয়ে যাবে? লিভেন সিরিজ। ঠিক আছে, এরপর n1 যখন 2 ধরবো তখন n2টা কী হবে? 3 হবে, 4 হবে, 5 হবে, এইরকম ডট ডট আরও অনেক উপরে যেগুলো আছে সেগুলো হবে। সেই ক্ষেত্রে মিউ বারটা কত হবে? মিউ বারটা ঠিক আগের মতোই হবে, এখানে শুধু n1 এর জায়গায় 2 বসে যাবে, আর n2 যেগুলো হয় ওপরের শক্তি স্তর আমরা ধরি 3, 4, 5 যে কোনো হতে পারে, এটাকে তখন আমরা বলবো বামার সিরিজ। বোঝা যাচ্ছে? আবার n1 যখন আমরা 3 ধরবো তখন n2 সমান হয়ে যাবে 4, 5, 6, 7 ডট ডট, মিউ বার সমান হয়ে যাবে তখন সেম। দেখো জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। এটা তখন হয়ে যাবে তোমাদের কি সিরিজ? এটা হয়ে যাবে প্যাসেন সিরিজ। ঠিক আছে, তারপরে আমরা আবার চলে যাচ্ছি n1 সমান 4 যখন হবে, n2 সমান তখন কত হবে? 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। আশা করি সবাই বুঝতে পারছো, আগে যেগুলো আমরা জেনে এলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু করছি। হ্যাঁ, এখানে 4 স্কোয়ার আর n2 স্কোয়ারটা আমরা রেখেই দিলাম, তাহলে কী হবে? এই সিরিজটার নাম হয়ে যাবে তখন ব্র্যাকেট সিরিজ। ঠিক আছে, আবার একই রকমভাবে এইরকম করতে করতে আরও আমরা জানবো n1 সমান যদি 5 হয়, n2 সমান তখন 6, 7, 8, তখন সেই সিরিজটার নাম হয়ে যাবে কি বলো তো? ফোন সিরিজ। ফোন সিরিজ। n1 সমান 6 হয়ে গেলে তখন হয়ে যাবে n2 সমান 7, 8 আর ওপরে, তো মিউ সমান হয়ে যাবে তখন 6 স্কোয়ার 1/2 স্কোয়ার। এই সিরিজটার নাম তখন হয়ে যাবে হামফ্রে সিরিজ। হামফ্রে সিরিজ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সিরিজ আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে এটা একটা জেনারেল ফর্মুলা, এটাকে আমরা কাজে লাগিয়ে অনেক অঙ্ক করতে পারবো। দেখো একটা অঙ্ক করেই দিচ্ছি, জিনিসটা দেখো, অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা মন দিয়ে পড়ো। হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারির প্রথম অর্থাৎ এইচ আলফা ও শেষ রেখা এইচ ডেল্টা তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে বলেছে। আমাকে রিডবার্গ কনস্ট্যান্টের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করতে হবে? আমরা বামার সিরিজে কি জেনে এসেছি বলো তো? বামার সিরিজে আমরা যেটা জেনে এসেছি মিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এখানে বামার সিরিজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা, আমরা জেনারেল সূত্রটা দেখলাম, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত আসছিল? n1 এর মান 2, তাই তো? তখন বামার সিরিজ হচ্ছিল, তাহলে সর্বনিম্ন শক্তিস্তর যেটা n1টা হচ্ছে 2, আর n2 কত কত হতে পারে? n2 বিভিন্ন রকম হতে পারে, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, বিভিন্ন রকম হবে। সেই জিনিসটা আমরা করেছি। দেখো দেখো এটা সাধারণ সমীকরণ বামারের ক্ষেত্রে, বামার সিরিজের ক্ষেত্রে। এবারে যদি n সমান যখন 3 হয়, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটা যখন 2 নম্বরে আসবে তখন সেটাকে আমরা আলফা বলবো, এইচ আলফা। যখন 4 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন 2 নম্বর আসবে তখন তাকে আমরা এইচ বিটা বলবো। আবার ঠিক একই রকমভাবে 5 নাম্বার কক্ষপথ থেকে যখন ইলেকট্রনটা যাবে তখন তাকে আমরা কি বলবো? এইচ গামা। আবার 6 নাম্বার থেকে যখন যাবে 2 নম্বরে তখন থেকে এইচ ডেল্টা বলবো। ঠিক আছে, তো এইগুলো আমরা বলতে পারি। তাহলে ঠিক একই রকমভাবে এইচ আলফায় এর মানটা, এখানে যে এর মান সেই মানটা 3, এইচ বিটার ক্ষেত্রে 4, এইচ গামার ক্ষেত্রে 5, এইচ ডেল্টার ক্ষেত্রে 6। তো আমাকে কি কি চেয়েছে? আমাকে কি কি চেয়েছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। আলফা চেয়েছে, আর কি চেয়েছে? ডেল্টা চেয়েছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে বের করবো, বাকিগুলো নাও করলেও হবে আমাকে। যেগুলো বলা থাকবে সেগুলো করতে হবে। তাহলে আমরা মিউ বার সমান যে আর এর রিডবার্গ কনস্ট্যান্ট তার মান বসালাম, আর কি হবে? 2 তো আছে, 1/n1টা যেটা ছিল 2, তো 2 এর স্কোয়ার করলে কত? 2 এর স্কোয়ার করলে 4। হ্যাঁ, আর যদি n এর মানটা যদি 3 ধরে নিই তাহলে 3 3 9। জিনিসটা বুঝতে পারছো আশা করি। এই সমীকরণে ফেলেই কিন্তু এটা করেছি, বোঝা গেল?
এবারে তোমরা সরলীকরণ করলে এটা আসবে। এবারে মিউ বার সমান আমরা কী জানি, মিউ বার সমান আমরা জানি 1/গামা। তো 1/গামাটাই গামা বলছি 1/ল্যামডা, ঠিক আছে। ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এখানে ইজিলি পেয়ে যাব, সেইটাই আমরা করছি। দেখো উল্টে দিয়েছি, ল্যামডা সমান কত, এখান থেকে যদি আমরা বের করি ল্যামডা সমান 1/মিউ বার। 1/মিউ বার করলে যে মানটা আসবে সেটা আমরা ক্যালকুলেটারে বসালে দেখবে এত সেন্টিমিটার আসবে। বোঝা গেল? ঠিক একই রকমভাবে তোমরা এনের মানটা যদি 6 বসাও, মানে এইচ ডেল্টার ক্ষেত্রে শেষ রেখা বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য বের করার জন্য যদি আমরা 6 বসাই, সেই ক্ষেত্রে কিন্তু 6 বসিয়ে আমরা কিন্তু একই রকমভাবে আমরা ওই তরঙ্গদৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে এইচ ডেল্টার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে সেইটা আমাকে বের করে দেখাবে, কেমন? দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলে সৃষ্ট রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত। এখানে আমরা সাধারণ যে সমীকরণ পেয়েছি সেই সমীকরণটা দেখো আমরা জানি, তাহলে n1টা কত, n1 দেখো তৃতীয় থেকে দ্বিতীয়তে আসছে, তাহলে n1টা হচ্ছে 2 আর n2টা হয়ে যাবে 3। এবারে দুটোর মানকে যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, দেখো 1/2² 1/3², তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ইন্টু এখানে 1/4 1/9। এবারে সরলীকরণ করলে তোমরা অবশ্যই লসাগু করে জিনিসটা দেখবে, ঠিক আছে। আমি ডাইরেক্ট করছি, এটা হয়ে যাবে 5/36। এবারে রিডবার কনস্ট্যান্টের যে মানটা আমরা জানি, সেই রিডবার কনস্ট্যান্ট মানটা যদি আমরা বের করে দিই বা এখানে বসিয়ে দিই, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সরলীকরণ আরও দৃঢ় হয়ে যাবে। ব্যাস, ক্যালকুলেটারে টিপে দেখবে এটার মানটা কত, ঠিক আছে। আর যদি না করতে পারো তাহলে আর কি বলবো, আর কিছু করার নেই, যোগ গুণ ভাগ আছে, আর কিছু না। এবারে দেখো মিউ বার সমান কি 1/ল্যামডা, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান যেটা বেরোবে এখানে সেই মানটা /36, কেমন। এবারে ল্যামডা সমান কি হবে, এটা উল্টে যাবে 1/মিউ বার, তাহলে উল্টে গেলে কি হয়, সমান হয়ে যাবে এই মানটা, তোমরা দেখলে ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে 6564.7 6564.47 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার, যেটাকে আমরা অ্যামস্ট্রমে করলে 1 অ্যামস্ট্রম সমান আমরা জানি 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এত অ্যামস্ট্রম, তাহলে আমরা বের করতে পারবো, কেমন। এরকম শর্ট কোশ্চেন 2-1টা দেয়, সেটা তো আমরা অবশ্যই পারবে, কেমন। এবারে আমরা জানবো বোরের পরমাণু মডেল আমরা জেনেছি, তার স্বীকার্যগুলো কী কী। দেখো বোরের পরমাণু মডেলে দেখো আগে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি, ঠিক আছে। এখন আমরা পড়ব বোরের পরমাণু মডেল এবং তার স্বীকার্য। 3টে স্বীকার্য আছে, বেশি কিছু নেই। এক হচ্ছে কি, যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরবে তারা ইচ্ছামতো ঘুরতে পারবে না, তারা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। সেই নির্দিষ্ট ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরি তাহলে তাদের কৌণিক যে ভরবেগ সেটা কত হবে, কৌণিক ভরবেগটা হয়ে যায় mvr। সেই কৌণিক ভরের মানটা হবে h/2π এর সরল গুণিতক, কেমন। এন এর মান কত, এন এর মান তোমার হচ্ছে 1 2 3 4 n সংখ্যক পর্যন্ত হয়। তাহলে এই কৌণিক ভরবেগ সম্পন্ন হলে তারা কি হবে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, ঠিক আছে। তো এখানে এইচ বলতে কি, এইচ বলতে হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ এর মানটা কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টের মানটা তোমরা জেনে রাখবে, কারণ এটা পরীক্ষার যে অঙ্ক দেবে তাতে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, ঠিক আছে।
আর্গ, আর একটা আছে কি, আরেকটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, এটা আর্গ সেকেন্ড হবে, আর 34 জুল সেকেন্ড। এই মানটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এটা আমাদের অঙ্কে কাজে লাগবে। এরপর আসছে দ্বিতীয় স্বীকার্য, যে ইলেকট্রনগুলো কোন শক্তিতে থাকা অবস্থায় বা ঘূর্ণিত অবস্থায় তারা শক্তির বর্জন করবে না বা শোষণও করবে না। কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথে যখন mvr সমান n/h2π, একটা নির্দিষ্ট কক্ষপথ, সেই কক্ষপথে যখন ঘুরবে তারা কোনো শক্তি শোষণও করবে না আর বর্জনও করবে না। যেমন কক্ষপথ আমরা ধরে নিলাম KLMN, যে কক্ষপথ, বহিস্তম কক্ষপথ ইলেকট্রন। তো যখন কে কক্ষপথ ভাবি, তখন তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? 1, তাই তো? 1 নম্বর কক্ষপথ। আর এটা নিউক্লিয়াস হলে তাহলে এটা কি? এটা কে। তারপরে এটা কী হবে? এল, যেখানে এন এর মান হচ্ছে 2। তারপরে কি হবে? এম, যেখানে এন এর মান 3। তারপরে হচ্ছে এন, যেখানে এন এর মান 4। এইরকমভাবে KLMNOP পর্যন্ত যাবে। 7টা পর্যায় আছে। আর এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করেই তো পর্যায়গুলো হচ্ছিল, বা কক্ষপথের সংখ্যার উপর নির্ভর করেই তো 7টা পর্যায় সারণীতে, সেটা তো আমরা জানি, তাই না? তো এবারে দেখো জিনিসটা এখানে মুখ্য যে মূল বিষয়, যে নিউক্লিয়াস থেকে যত সামনে থাকবে কক্ষপথ তার শক্তি স্তরটা কম, যত নিউক্লিয়াস থেকে দূরে যাব তত শক্তি স্তর কী হবে? বাড়বে। তাহলে এদের শক্তি স্তরের যে অর্ডার হিসেবে যদি সাজায়, তাহলে উপর থেকে নিচের দিকে শক্তি স্তরটা কমতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে কক্ষপথ, সেই কক্ষপথের শক্তি অনেকটাই বেশি হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এই যে সেন্টার, পজিটিভ সেন্টারটাকে আমরা কি ধরেছি? নিউক্লিয়াস। এবারে প্রত্যেকটা কক্ষপথ আমরা নিয়েছি। এবারে কোনো একটা ইলেকট্রন যদি এই যে গ্রাউন্ড লেভেল কে কক্ষপথে যদি থাকে, সেখান থেকে যদি সে এক্সাইটেড হয়ে 3 নাম্বারেও যেতে পারে, আবার কি যেতে পারে 1 নাম্বারেও যেতে পারে, আবার 4 নাম্বারেও যেতে পারে, আবার কি হবে 5 নাম্বারেও যেতে পারে। তো এই যে যাওয়া বা আবার অন্য জায়গা থেকে ফিরে আসা, ঠিক আছে, বিভিন্ন কক্ষপথ থেকে একটা কক্ষপথে ফিরে আসা, এই যে ফিরে আসা বা যাওয়া, এই সবকটাই কিন্তু শক্তির, যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যখন যাবে তখন কিন্তু তারা এনার্জি গ্রহণ করবে, মানে শোষণ করে এক্সাইটেড হয়ে তোমার উচ্চ শক্তি স্তরে যাবে। আবার উচ্চ শক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন তারা যে কিছু পরিমাণ এনার্জি বিকিরণ করবে, অর্থাৎ বর্জন করে দেবে। ঠিক আছে, বিকিরণের মাধ্যমে বর্জন করে নিম্ন শক্তি স্তরে আসবে। তাহলে একটা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যেতে গেলে শক্তির বর্জন ঘটবে, আর নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গেলে শক্তির শোষণ ঘটবে। তো সেই শক্তির শোষণ বা বর্জন, এইটা হচ্ছে শক্তির বিকিরণ আকারে ঘটবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিকিরণ আকারে। তো একটা জিনিস বলা যায় এখানে, যে ধরলাম এখানে এই অবস্থাতে মানে N1 থাকাকালীন তার এনার্জি E1, আর E2তে থাকাকালীন N2তে থাকাকালীন এনার্জি হচ্ছে E2। তাহলে এদের মধ্যে শক্তির যে গ্যাপ অবশ্যই N2টা বেশি শক্তি, তাই জন্য E2 মাইনাস E1, এদের যে গ্যাপ সেটা হচ্ছে hν হবে। ঠিক একই রকমভাবে এইগুলোকে আমরা যদি চিহ্নিতকরণ করে দিই, তাহলে হচ্ছে E3 মাইনাস E2টাও হবে hν। অর্থাৎ এদের যে গ্যাপটা সব ক্ষেত্রেই কী হবে? সমান আসবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের স্বীকার্য। এইগুলোই আমাদের আজকের পড়া। এবারে তোমরা এই যে হ্যান্ডনোটটাও দিয়ে দিচ্ছি, প্লাস তার সাথে সাথে তোমরা তোমাদের যে ছায়া প্রকাশনীর বই বা সাঁতরার বই আছে, সেইখান থেকে তোমরা বিভিন্ন টপিকগুলো আরও একটু বিস্তারিত জিনিসটা পড়বে। যে জায়গাটা বুঝতে পারবে না সেটা অবশ্যই আমাকে জানাবে, আবার দেখিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ।